নমস্কার, দেখছেন TV19 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিমা। আমি এই মুহূর্তে চলে এসেছি বড়নগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এবং আজকে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে উপস্থিত হয়েছি। আজকের ইন্টারভিউতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রামকৃষ্ণ পাল। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি TV19 বাংলাতে এবং শুরুতেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমিও আচ্ছা, 27 পেরিয়ে 28 বা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস গেল এই 1 জানুয়ারি এবং আপনি দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজ করছেন। দলের উদ্দেশ্যে কি বলবেন এবং একই সঙ্গে আপনার অভিজ্ঞতা? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন, কারণ আমরাও প্রত্যক্ষদর্শী। আমরা সবাই কংগ্রেস করতাম। সিপিএম আমাদের রাস্তায় ধরে মারত। কংগ্রেসের নেতাকে ফোন করলে সে ফোনে বলে দিত পুলিশকে, আর কিছু করতো না। আর আমরা থানায় গেলে পুলিশ আমার তাড়িয়ে দিত, মার খাওয়া আবার পরের দিন খাওয়া। মানে যেহেতু ওরা দেখে নিল এদের সাথে রাজনৈতিক নেতৃত্বের কোনো সম্পর্ক নেই, একে আরও মারো, মেরে বাড়িতে ঢুকিয়ে দাও, তাহলে কংগ্রেসটা আর করবে না। আমরা বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তৃণমূল কংগ্রেস করলেন আমাদের কথা মতোই, মানে আমরা চারিদিকে পশ্চিমবাংলায় বঞ্চিত সাধারণ কর্মীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত নালিশ করি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন, আমিও যুব কংগ্রেসের বড়নগরের সভাপতি ছিলাম একটা অংশের। আমরাও বললাম মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার মানুষের, বঞ্চিত মানুষের কথা শুনে, আর পশ্চিমবাংলার সরকার বামফ্রন্ট যেভাবে শোষণ করছে মানুষকে, সব কিছু দেখে শুনে তিনি একটা দল গড়লেন, সেটার নাম তৃণমূল কংগ্রেস। আমরা সবাই ওর মধ্যে সংযুক্ত হলাম। আজকে সেই তৃণমূল কংগ্রেস আজকে ঘাস বড় হয়েছে। আমরা বিদ্যুৎ শুনেছি যে গরু ঘাস খেয়ে নেয়, আমরা দেখলাম ঘাস গরুতে খায়ও না, মারায়ও না। আমাদের অন্তত তৃণমূল কংগ্রেসের আজ ঘাস বড় হতে হতে আজকে 28 বছরে পদার্পণ করলো, আর সারা পশ্চিমবাংলা বিস্তৃত হয়ে গেল। এটা আমাদের কাছে বড় গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পেরেছেন একেবারে। এবং একই সঙ্গে এই 2024-এর যে লোকসভা ভোট, সেখানে আমরা দেখলাম একেবারে সবুজ ঝড়। আর ঠিক লোকসভা ভোটের আগেই বিরোধীদের একটা হাতিয়ার হয়েছিল সন্দেশখালী, বসিরহাট লোকসভা কেন্দ্র। সেখানে রেখা পাত্রকে দাঁড় করানো হলো এবং তারপরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সবুজ ঝড়, অর্থাৎ ফলাফল যখন বেরোলো 4 জুন, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু সবুজ ঝড়। কি বলবেন এটা নিয়ে? পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তত পক্ষে আমরা যা আশা করেছিলাম তাই হয়েছে। আর বিরোধী দল সবসময় চেষ্টা করে সরকার পক্ষকে একটু বিপাকে ফেলা। তার জন্য হয় ঘটনা ঘটে, নাহলে তৈরি করা ঘটনা ঘটানো হয়। এক্ষেত্রে তৈরি করা ঘটনা হয়েছে, যার কারণে রেখাপাত্র কেন আরও কোনো পাত্র দাঁড়ালে সেও হারতে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা 2টো সিট আরও বেশি পেতাম, এটা পাইনি কেন আমাদের দলের বিশ্লেষণ শুরু হয়ে গেছে। অতএব লোকসভা নির্বাচনে আমাদের জেতার পশ্চিমবাংলায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সারা পশ্চিমবাংলায়, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। কারণ কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনার টাকা দেয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাইকে বলেছেন। কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলায় সাংবিধানিক রুলস অনুযায়ী যে টাকা যে প্রকল্পে পাওয়ার কথা, তার মধ্যে কোনো টাকাই দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের উদ্বৃত্ত অংশ যেটুকুনো ছিল সেইগুলো কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া যায়, সেইগুলোকে সাধারণ মানুষকে দিয়ে পুষিয়ে দিয়েছেন, যার কারণে লোকসভায় সিপিএম ভরাডুবি, শূন্য থেকে মহাশূন্য, বিজেপিও সেই পর্যায়ে গেছে। এবং একই সঙ্গে লোকসভা ভোট এবং তারপরে উপনির্বাচন, সেখানেও কিন্তু আমরা একই ফলাফল দেখতে পেলাম। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপি তাদের সিট কেন কমে যাচ্ছে, কি মনে হয় আপনার? শুনুন, পশ্চিমবাংলায় বিজেপি সংখ্যা, মানে সিটের সংখ্যা কমছে, তার কারণ তারা তো সাধারণ মানুষের সঙ্গে নেই। আপনাদের মতো টিভি চ্যানেলে আছে। সাধারণ মানুষের সঙ্গে থাকলে, সাধারণ মানুষের কিছু কর্মসূচি দিলে সেইগুলোতে মানুষ আপ্লুত হয়। বিজেপি পশ্চিমবাংলায় এই বড়নগরেই ধরুন, একটা নেতা খুঁজে বার করুন। বিজেপির একটা নেতা, 10টা না। বিজেপির কোনো কর্মসূচি আছে বড়নগরে?
কিছু নেই। যে পার্টি ভোটের দিন এজেন্ট দিতে পারে না, সে পার্টি ভোট পাবে কী করে মানুষের কাছে, এইটাই বলার বিষয়। যা হবার তাই হয়েছে। এবং বরানগর, যেটা নিয়ে আপনি একটু আগে বলছিলেন, বরানগরে সেখানে আমরা দেখলাম সজল ঘোষ ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে, এবং সায়ন্তিকা, সেখানেও জয় জয়কার। এটা নিয়ে একটু শুনবো। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করেন। দেখুন, আমরা তো দীর্ঘকাল দল করি, আমরা সিপিএমের শাসন দেখেছি, আমরা কংগ্রেসের শাসন দেখেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন দেখছি। কোনো সরকার কিন্তু মানুষকে দু পয়সা হাতে তুলে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দু পয়সা হাতে তুলে দিয়েছে বিভিন্ন প্রকল্পে, যা মানুষ কিন্তু যা দেখেনি বর্তমানে দেখছে, আরও বেশি আপ্লুত হয়ে গেছে যে এই সরকার যতদিন থাকবে ততদিনই তাদের ভোট দেওয়া হবে। মানুষ ভোট দিয়ে তাদের এই সরকারকে বাঁচিয়ে রাখবে, কারণ এই সরকার মানবিক সরকার। আরেকটা প্রসঙ্গ তুলতেই হচ্ছে, তার কারণ আরজি করের ঘটনা, যেটা গোটা দেশে নয় দেশের বাইরেও কিন্তু একেবারে তোলপাড় হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নির্যাতিতা বিচার পায়নি। কি বলবেন সেটা নিয়ে? বিচার পায়নি এর কথাটা বলা ভুল। একটা কর্মরত অবস্থায় আমার বাড়ির বোন সে নির্যাতিত হয়ে লাঞ্ছিতা হয়ে তার মৃত্যু ঘটে গেল। এটা কিন্তু ঘটনা সংগঠিত অপরাধ বলবো না, দুইবার একটা ঘটনা ঘটেছে। অন্যায় অপরাধ অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ একটাকেই ধরেছে, তা সন্তুষ্ট না হয়ে ভারতীয় জনতা পার্টি বা পরিবারের লোকেরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই দিনকেই, মানে পরের দিনই সিবিআই সব কেস ডায়েরি নিয়ে আজকে তদন্তে নামলেন। আজ পর্যন্ত একটা আসামি ধরা পড়ে না। আসামি যেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ধরেছে সেটাই। যদি দুটো হতো তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের গাফিলতি ছিল, কিন্তু একটাই। এবং সিবিআই গতকাল আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম, পৌরসভায় আমার নিজের ঘরে অফিস ঘরে বসেছিলাম, তাতে দেখলাম সিবিআই বলছে সুপ্রিম কোর্টকে এর চরম শাস্তি, চরম মানে হাঙ্গিং মানে ফাঁসি। মমতাদি বলেছেন সেই দিনকেই ফাস্ট ট্র্যাক কোর্টে এর বিচার করে সঙ্গে সঙ্গে ফাঁসি দিয়ে দাও, ওই দিনকেই সাক্ষী সাবুত যা করা যা ফাস্ট ট্র্যাক কোর্টে করে ওকে ফাঁসি দিয়ে দাও। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিষয়টা উপলব্ধি করেছেন যে অপরাধীদের বাঁচিয়ে রাখা ঠিক না। আইনের প্রক্রিয়া প্রচুর বহুত লম্বা, হতে হতে দেখা যাবে 26 বছর 27 বছর আইনে সাক্ষী সাবুত আর শেষ হলো না, আসামি আর বিচারও হলো না। কেন? আসামি তো 27 বছর জেল খেটে নিল, তার কী বিচার হবে? ওই জন্য মমতাদি প্রথমেই বলেছিল এই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসি দিয়ে দাও। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় আমরা শুনতে পাই বিরোধীদের মুখ থেকে, তারা বলেন যে মমতা এবং অভিষেকের মধ্যে দ্বন্দ্ব, একটা গোষ্ঠী কোন দলের কথা বারবার উঠে আসে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমার প্রায় 50 বছর রাজনীতির বয়স হয়ে গেল, কংগ্রেস থেকে এই তৃণমূলে। আমি অভিষেকের দেখে তো দল করিনি, আমি মমতাদিকে দেখে দল করছি। তা মমতাদি আছেন, দলে আছি, অভিষেকের বিষয় বলার জায়গা নেই, সে নেতা। মমতাদিকে দেখে আমরা দল করি, মমতাদি যা বলেন তাই করি, যে প্রোগ্রাম দেন তাই করি। অভিষেক তিনি পোর্টফোলিও বলে, তিনি নেতা, কিন্তু আমরা মমতাদিকেই স্মরণ করি বেশি করে। মালদহে আপনাদেরই নেতা খুন হলেন, কি বলবেন? এরকম খুন অযাচিত বিভিন্ন জায়গায় হয়। এখন এই ব্যাপারটা তদন্ত চলছে, তদন্তে কি হবে আমি জানি না। আগামী এই ব্যাপারে বলা আমার পক্ষে সঠিক নয়, এই ব্যাপারে বলবো না। এবং শুধু এবারই নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি। এবং যে ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে, জয়নগরে সাইফুদ্দিন লস্কর, তাকেও কিন্তু একইভাবে খুন করা হয়েছিল। বারবার কেন আপনাদের নেতাদের উপরে হামলা করা হচ্ছে? দেখুন, এলাকা ভিত্তিক লড়াই, দল দেখছে আমাদের দলের উপরতলার নেতৃত্ব এবং পুলিশ আইনের বিচারে যারা অপরাধী হবে তাদের পুলিশ চূড়ান্ত শাস্তি দিক, এটা আমার মত। আমি যদি অন্যায় করি, আমার দল তো আমাকে বলেনি তুমি অন্যায়টা করো, তাহলে আমি নিজে জেনে বুঝে অন্যায়টা করলাম, এবার দল আমায় শাস্তি দিল, মেনে নিলাম। পুলিশ আমায়, প্রশাসন আইন আমায় শাস্তি দেবে, মেনে নেব। এইরকম যারা করছে জেনে বুঝে, তাদের শাস্তি হওয়া দরকার। দল
তাদের বিরুদ্ধে শাস্তি দিক এবং প্রশাসনিক স্তরে সেইভাবে শাস্তি হোক, এরা যাতে দলটা না করতে পারে। অন্যদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে। এই নিয়ে কি বলবেন? আরে 4টে ফচকে লোক বাংলাদেশে, সে বলছে কলকাতা দখল হয়ে, কলকাতা 10.5 কোটি মানুষের বাস, আর বাংলাদেশে 15 কোটি একটা দেশ। বাংলাদেশ হচ্ছে 15 কোটি মানুষের দেশ, আর কলকাতা 10.5 কোটি মানুষ বাস করে সারা পশ্চিমবাংলায়, আর কলকাতা তার মধ্যে একটা বড় অংশ। আর সেখানে কতগুলো ফচকে লোক নিজের মনে আনন্দ পাওয়ার জন্য, মানুষকে মন ঘুরিয়ে দেওয়ার জন্য বলছে কলকাতা দখল। সরকার সিদ্ধান্ত, দুই পক্ষে আমাদের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট, একবার সিদ্ধান্ত নিক আসো আর আমরা যাই, বেশিক্ষণ লাগবে না। এই বড় কথা বলতে সবাই পারে, কার্যকারী করতে কেউ পারে না। একের পর এক জঙ্গি ধরা পড়ছে বাংলাতে এবং কার্যত বলা যায় যে বাংলা কিন্তু একটা অনুপ্রবেশের ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। আর অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কেন্দ্র সরকার রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়েছে এবং বিএসএফ তাদেরকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বলা হচ্ছে যে সীমান্ত খুলে দেওয়া হচ্ছে এবং অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আপনি কি সহমত? সীমান্ত খুললে পরে আমরা কেন রুবিতে যাই পাসপোর্টের জন্য? হাজার হাজার লোকের মানুষের পাশে দাঁড়িয়ে লাইন দিয়ে পাসপোর্ট করতে যাই, তো সীমান্ত খুললে তো আর পাসপোর্টের দরকার হয় না। হ্যাঁ, কিছু অসাধু লোক আছে যাদের সহযোগিতায় আর বিএসএফের সহযোগিতায় বাংলাদেশ থেকে এপাশে জঙ্গি হোক সাধু হোক এরা ঢুকছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এটাকে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এটাকে চরমভাবে গার্ড দিয়ে ব্যাপারটা দেখা উচিত। এর দায় এবং দায়িত্ব অমিত শাহের, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। এর জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় এবং দায়িত্ব নেই। অমিত শাহের প্রসঙ্গ যখন উঠলই, আম্বেদকরকে নিয়ে তার করা মন্তব্য এবং তা নিয়ে রাজনৈতিক মহলে এখন চর্চা এবং তৃণমূলও কিন্তু সরব হয়েছে এই নিয়ে, কি বলবেন? হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছিলেন, তার সামনে তার সম্বন্ধে একটা কথা বলা মানে পাপ, অন্যায়, অপরাধ। তার নিজের দলটাই না করা উচিত। যে কোনো দল আগে, সংবিধান না হলে আমরা দলের কি কেউ ঝান্ডা কাটতে পারতাম? সংবিধানে বলা আছে আমি কি করে চলবো, সংবিধানে বলা আছে আমি কি করে খাবো, সংবিধানে বলা আছে আমি কি পড়বো। আর এ সব দায়িত্ব কিন্তু সরকারের, যাকে বলা আর্টিকেল 226। এই সরকার যদি এই সেকশনটাকে না দেখে তাহলে সরকারই থাকবে না। আজকে বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে একটু কথা বলা মানে অন্যায় কথা। এবার আসছি একটু বড়নগর 9 নম্বর ওয়ার্ড নিয়ে কথা বলবো। আপনি দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন এবং সার্বিক উন্নয়নে আপনি সবসময় থেকেছেন মানুষের পাশে। একটু আপনার এলাকা সম্বন্ধে যদি কিছু বলেন। আমার এলাকায় পৌরসভা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করে, টেন্ডার হয়, কাজ হয়। আমার এলাকা মোটামুটি রাস্তাঘাট একেবারে খারাপ, সব ভালো এই কথা বলবো না, কিছু কিছু আছে। কারণ 2 বছর তো ভোট হয়নি, তখন আমরা কোঅর্ডিনেটর ছিলাম, সেইভাবে অর্থ বরাদ্দ হয়নি। বর্তমানে অর্থ বরাদ্দ হচ্ছে, কাজ হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। আচ্ছা, পরবর্তীকালে কি ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে আপনার এই 9 নম্বর ওয়ার্ড নিয়ে? 9 নম্বরের মানুষের চাহিদা প্রতিনিয়ত, চাহিদা প্রচুর, যোগান কম। সেই চাহিদাটাকে যোগানের কাছাকাছি আনার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবো, এটাই আমার বলার বিষয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজ আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে। এরকম আরও অনেক এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই নজর রাখুন TV19 বাংলার পর্দায়। নমস্কার।